বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হলঙ্গা কলেজে আয়োজিত অ্যাকাউন্টিংয়ের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা ব্রাঞ্চ অ্যাকাউন্ট নিয়ে কথা বলব। আর ব্রাঞ্চ অ্যাকাউন্ট হচ্ছে যে ব্যবসায়িক তার পণ্য বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে যদি বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন দেশে তাদের শাখা স্থাপন করে, তাহলে সেই শাখাগুলোর যে হিসাব সেগুলো হচ্ছে কি ব্রাঞ্চ অ্যাকাউন্ট। এবং এটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 21-এর শিরোনাম হচ্ছে বৈদেশিক মুদ্রার বিনিময় হারের পরিবর্তনের ফলাফল। এখানে একটি প্রতিষ্ঠানে যে বিদেশি শাখা থাকবে, সেক্ষেত্রে ওই শাখার বৈদেশিক লেনদেন, বৈদেশিক মুদ্রার লেনদেন দেশীয় মুদ্রায় রূপান্তর করে মুখ্য অফিসের আর্থিক বিবরণীতে প্রকাশ করতে বলা হয়েছে। অর্থাৎ যে কোনো দেশের যেই দেশেরই আয় করুক না কেন, স্থানীয় মুদ্রায় এটা কী করতে প্রকাশ করতে বলা হয়েছে। এখন শাখা প্রতিষ্ঠানে একটা হেড অফিস থাকে আর অনেকগুলো শাখা থাকে। আর শাখার অনেকগুলো সুবিধা আছে আর কি, যেখানে স্বল্প সময়ে পণ্য বিক্রয় করা যায়, ভোক্তাদের পণ্য ক্রয়ের সুবিধা হয়, চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করা যায়, মধ্য কাজবাড়ি অবস্থান থাকে না, এতে সুবিধা হয়, কেন্দ্রীয় গুদামঘরের সুবিধা পাওয়া যায়, বিজ্ঞাপন খরচ কম হয়, পণ্যের গুণাগুণ ভালো থাকে এবং যৌথভাবে সুনামের সুবিধা উপভোগ করা যায়। আর এখন শাখা হিসাব করতে গেলে আমাদের শাখা কয়েক প্রকার আছে। একটা স্থানের ভিত্তিতে আছে, একটা দেশীয় শাখা বা হোম ব্রাঞ্চ আর ফরেন ব্রাঞ্চ। আর হিসাব রক্ষণের ভিত্তিতে আছে নো ডাবল এন্ট্রি অ্যাকাউন্টস ইন ব্রাঞ্চ আর ডাবল এন্ট্রি অ্যাকাউন্টস ইন ব্রাঞ্চ। আর হেড অফিস হতে পণ্য প্রেরণের ভিত্তিতে আছে ইনভয়েস কস্ট প্রাইস আর হচ্ছে ইনভয়েস অ্যাট লোডেড প্রাইস। তো এখন যেই জিনিসগুলো লাগবে আমাদের, যে শাখা হিসাব করতে গেলে দুই প্রকার হিসাব আছে। একটা হচ্ছে মিশ্র বা সিনথেটিক্যাল সিস্টেম, আর একটা হচ্ছে বিশ্লেষণাত্মক বা অ্যানালিটিক্যাল সিস্টেম আর কি। আর মিশ্র পদ্ধতিতে এটা একতরফা দাখিলা পদ্ধতি। আসলে এটি এই পদ্ধতিতে একতরফা দাখিলা পদ্ধতির নিয়মে হিসাব রাখা হয়। যেমন এখানে প্রারম্ভিক ও সমাপনী সম্পত্তি ও মূলধনের পার্থক্য দ্বারা প্রতিষ্ঠানের নেট প্রফিট নেট লস নির্ধারণ করা হয়। তেমনি প্রধান শাখা অফিস থেকে যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আসে, সেগুলো থেকে আমরা নিট লাভ বাই করে থেকে থাকি আর খেয়াল। আর এই পদ্ধতিতে শাখা অফিস হেড অফিসকে নির্দিষ্ট সময়ের ব্যবধানে যে তথ্যগুলো দেয়, সেগুলো হচ্ছে পণ্য সংক্রান্ত তথ্য দেয়, তারপরে অর্থ সংক্রান্ত তথ্য দেয় এবং খুচরা খরচের বিবরণ প্রদান করে। আর অ্যানালিটিক্যাল পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে হেড অফিস শাখার যাবতীয় হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে রক্ষা করে, তাকে বিশ্লেষণাত্মক পদ্ধতি বলে। অন্যভাবে বলা যায় যে হিসাব পদ্ধতিতে প্রত্যেক শাখা অফিসের জন্য কেবলমাত্র একটি করে ব্রাঞ্চ অ্যাকাউন্ট না খুলে সকল ধরনের লেনদেনের হিসাব লিপিবদ্ধ করার জন্য পৃথক পৃথক হিসাব খুলে থাকে, তাকে বলা হয় বিশ্লেষণাত্মক পদ্ধতি। এখন প্রথম আমরা যাবো মিশ্র পদ্ধতিতে। এখানে হচ্ছে এটা একটা ডেবিট আইটেম থাকবে, সেগুলো থাকবে ওপেনিং স্টক আর ইনভেন্টরি, ওপেনিং ক্যাশ ব্যালেন্স, গুডস সেন্ট ইন ব্রাঞ্চ, ক্যাশ সেন্ট টু ব্রাঞ্চ, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফর প্রফিট হলে এই জিনিসগুলো থাকবে ডেবিট আইটেম। আর ক্রেডিটে থাকবে সেল প্রসিড টু ব্রাঞ্চ, গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ, ক্লোজিং স্টক অর ইনভেন্টরি ইফ এনি, ক্লোজিং ক্যাশ ইন হ্যান্ড, এগুলো থাকবে আর কি। তারপরে এখানে জার্নাল করতে হবে। তো জার্নালগুলো হচ্ছে প্রথম আমরা যখন শাখাতে পণ্য পাঠানো হয়, তখন ব্রাঞ্চ হবে ডেবিট, গুডস সেন্ট টু ব্রাঞ্চ হবে ক্রেডিট। আর যখন গুডস রিটার্ন আসে ব্রাঞ্চ থেকে, তখন হবে গুডস সেন্ট টু ব্রাঞ্চ ডেবিট আর ব্রাঞ্চ অ্যাকাউন্ট ক্রেডিট। আর যখন ফর ক্যাশ সেন্ট টু ব্রাঞ্চ টু মিট এক্সপেন্স, যখন ব্রাঞ্চে খরচের জন্য টাকা পাঠানো হয়, ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট। আর ফর ক্যাশ রিসিভড অ্যাগেনস্ট সেলস ফ্রম ব্রাঞ্চ, সেখানে হবে ক্যাশ বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, ব্রাঞ্চ অ্যাকাউন্ট ক্রেডিট। আর যদি আনসোল্ড স্টক থাকে এবং আনইউজড ক্যাশ থাকে, তার জন্য হবে ব্রাঞ্চ স্টক ইনভেন্টরি ডেবিট, ব্রাঞ্চ পেটি ক্যাশ ডেবিট, ব্রাঞ্চ অ্যাকাউন্ট ক্রেডিট। আর যখন ফর ইনকাম আর্নড এট ব্রাঞ্চ, যখন ইনকাম হয়, ব্রাঞ্চ ডেবিট, জেনারেল ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট। আর ফর লস ইনকার্ড এট ব্রাঞ্চ, যখন ব্রাঞ্চে খরচ হয়, তখন জেনারেল ইনকাম স্টেটমেন্ট ডেবিট, ব্রাঞ্চ ক্রেডিট। হোয়েন গুডস সেন্ট টু ব্রাঞ্চ ট্রান্সফার টু
পারচেজ অর ইনকাম স্টেটমেন্ট, তখন হবে গুডস সেন্ট টু ব্রাঞ্চ ডেবিট, পারচেজ ইনকাম অর ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট। আর যখন ফর ট্রান্সফারিং ওপেনিং ইনভেন্টরি অ্যান্ড ওপেনিং ক্যাশ অ্যাট ব্রাঞ্চ, তখন হবে ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট, ব্রাঞ্চ ইনভেন্টরি ক্রেডিট আর ব্রাঞ্চ ক্যাশ ক্রেডিট। আর যখন ফর গুডস ইন ট্রানজিট থাকে তাহলে গুডস ইন ট্রানজিট ডেবিট ব্রাঞ্চ ক্রেডিট। আর ক্যাশ ইন যদি ট্রানজিট থাকে ক্যাশ ইন ট্রানজিট ডেবিট ব্রাঞ্চ ক্রেডিট। আর যদি আমাদের শাখাতে প্রতিটারই যদি লেজার যেগুলো চাই সেটা কিন্তু লেজারও কী করতে হবে। এবং এরকম হয় যে শুধু ইয়েগুলো ধারে, কোনো শাখা ধারে পণ্য বিক্রয় করে, আবার কেউ নগদে পণ্য বিক্রি করে, কেউ আবার ধারে নগদে দুইটাই কী করে পণ্য বিক্রয় করে থাকে আর কি। তো এরকম যদি হয় আর কি, তো যারা শুধু নগদে পণ্য বিক্রয় করে থাকে তাদের যে জার্নালগুলো হবে সেগুলো হবে একটু ডিফারেন্ট। আর যারা নগদ ধারে দুইটাই করে তাদের একটু কী হবে, ডিফারেন্ট হবে। যেমন নগদে যারা করে পণ্য বিক্রয় শুধু, যেমন আমরা একটা উদাহরণ বলতে পারি, যেমন ঢাকা ডাইংয়ের একটা কোম্পানি, তাদের খুলনাতে ব্রাঞ্চ আছে, তো সেখানে তারা শুধু নগদে কী করে পণ্য বিক্রয় করে থাকে। তাহলে তাদের যে হিসাবটা হবে আর কি, যেমন ব্রাঞ্চ ইনভেন্টরি তোমার এটা ডেবিট হবে, ব্রাঞ্চ ক্যাশ ডেবিট হবে, কস্ট গুডস সেন্ট টু ব্রাঞ্চ এটা কী হবে, ক্রেডিট হবে, ডেবিট হবে। তারপরে যদি এক্সপেন্স সেন্ড করা সেটাও কী হবে, ডেবিট হবে। আর গুডস রিটার্ন হলে সেটা কী হবে, ক্রেডিট হবে। আর ক্যাশ রিসিভেবল সেটাও কী হবে, ক্রেডিট হবে। ব্রাঞ্চ ইনভেন্টরি যদি ক্লোজিং থাকে সেটাও ক্রেডিট হবে, ক্যাশও যদি ক্লোজিং থাকে সেটাও কী হবে, ক্রেডিট হবে। তারপরে আমরা কী করব, এই দুটো পার্থক্য নির্ণয় করে জেনারেল ইনকাম স্টেটমেন্টে ব্রাঞ্চে যে প্রফিটটা আছে সেটা কী করব, ট্রান্সফার করব। অর্থাৎ এটা শুধুমাত্র কী লেনদেনের ক্ষেত্রে, শুধুমাত্র তারা যদি নগদে লেনদেন করে থাকে। আবার কেউ কোনো ব্রাঞ্চ নগদ এবং ধারে দুইভাবেই কী করে লেনদেন করে থাকে, সেক্ষেত্রে কিছু জাবেদা করতে হবে। যেমন ওপেনিং অ্যাকাউন্ট রিসিভেবলের জন্য একটা হিসাব লাগবে, সেটা হচ্ছে ব্রাঞ্চ ডেবিট, ব্রাঞ্চ অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তারপরে ক্লোজিং অ্যাকাউন্ট রিসিভেবলের জন্য একটা হিসাব লাগবে, সেটা হচ্ছে ব্রাঞ্চ অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ব্রাঞ্চ অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে এখানে মনে রাখতে হবে যে হেড অফিস সাধারণত ধারে বিক্রয়ের জন্য কোনো দাখিলাত দেয় না, তাই এটা শাখা হিসাবে স্থানান্তর হয় না। একইভাবে অনাদায়ী দেনা, মঞ্জুরিকৃত বার্তা, খরিদ্দার কর্তৃক পণ্য ফেরত শাখা হিসাবে স্থানান্তর করা হয় না। আর স্বাভাবিক ক্ষতি ও অস্বাভাবিক ক্ষতি শাখা হিসাবে স্থানান্তরিত হয় না বিদায় শাখা হিসাবে যে লাভ বা লোকসান প্রদর্শিত হয় সেটা বা লাভ বা লোকসানের পূর্ণরূপ না। এই সুবিধা দূর করার জন্য হেড অফিস অনেক সময় পৃথকভাবে ইনকাম স্টেটমেন্ট তৈরি করে থাকে। আর ধারে বিক্রয়কারী শাখার ক্ষেত্রে প্রারম্ভিক প্রাপ্য হিসাব বা ওপেনিং অ্যাকাউন্ট রিসিভেবল এবং সমাপনী প্রাপ্য হিসাব বা ক্লোজিং অ্যাকাউন্ট রিসিভেবল থাকতে পারবে। আর যদি কোনো অঙ্কে সমাপনী প্রাপ্য হিসাব বা ক্লোজিং অ্যাকাউন্ট রিসিভেবল বা প্রাপ্য হিসাবে নিকটিত নগদ প্রাপ্তি দেয়া না থাকে, তো সেক্ষেত্রে শাখা হিসাবে বা ব্রাঞ্চ অ্যাকাউন্ট করার পূর্বে মেমোরেন্ডাম রিসিভেবল অ্যাকাউন্ট প্রস্তুত করে ক্লোজিং অ্যাকাউন্ট রিসিভেবল বা প্রাপ্য হিসাবে নিকটতে প্রাপ্তি বের করে কিন্তু নিতে হবে। আর ধারে বিক্রয় বা ক্রেডিট সেল শাখা হিসাবের ক্রেডিট কলামে না লিখে তার পরিবর্তে প্রাপ্য হিসাবের নিকটতে নগদ প্রাপ্তির পরিমাণ দ্বারা নগদ বা ব্যাংক হিসাবে ডেবিট করে শাখা হিসাবের ক্রেডিট করে লেখা উচিত। কেননা ধারে বিক্রয়কারী শাখাসমূহের ক্লোজিং অ্যাকাউন্ট রিসিভেবলকে শাখা হিসাবের ক্রেডিট কলামে উল্লেখ করতে হয়। ক্রেডিট সেল ছাড়া অন্যান্য অনাদায়ী পাওনা, বাট্টা মঞ্জুর, খরিদ্দারদের নিকটতে মাল ফেরত, এই যে দফাগুলো, এগুলো ডেবিট কলামে বসবে না, কারণ এই আইটেমগুলো একবার মেমোরেন্ডাম প্রাপ্য হিসাবে সমন্বিত করা হয়েছে আর কি। তাহলে এটার জন্য যে জিনিসগুলো ডেবিট ক্রেডিট হবে এগুলো একটু আমি বলে দিচ্ছি। যেমন ইন দ্য বুকস অফ হেড অফিস ব্রাঞ্চের অ্যাকাউন্টের জন্য ক্যাশ সেলস হবে ক্রেডিট, ক্যাশ রিসিভ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে, নোট রিসিভেবল ক্রেডিট হবে, গুডস ইনটু ব্রাঞ্চ ক্রেডিট হবে, ক্যাশ ক্লোজিং ক্রেডিট হবে, ইনভেন্টরি ক্লোজিং ক্রেডিট হবে, অ্যাকাউন্ট রিসিভেবল ক্লোজিং ক্রেডিট হবে। আর ডেবিট হবে ইনভেন্টরি ওপেনিং ডেবিট, ক্যাশ ওপেনিং ডেবিট,
অ্যাকাউন্ট রিসিভেবল ওপেনিং থাকলে ডেবিট, গুডস সেন্ট টু ব্রাঞ্চ এটাও ডেবিট, ক্যাশ অর ব্যাংক সেন্ট টু এক্সপেন্স সেন্ট টু এটাও কী হবে, ডেবিট হবে। আর বাকি যে ব্যালেন্সটা থাকবে সেটা ট্রান্সফার টু জেনারেল ইনকাম স্টেটমেন্ট, নেট ইনকাম অর নেট লস হিসাবে আমরা কী করব, এটাকে বলতে পারবো আর কি। তাহলে এইগুলো হচ্ছে শাখা হিসাবের যে হিসাব নিকাশ। তারপরে আমাদের অনেক সময় যেটা হয় যে বর্ধিত বিক্রয় মূল্যে আমরা কী করি, প্রেরিত পণ্য প্রেরণ করে থাকি। তো বর্ধিত মূল্যে যদি শাখায় মাল প্রেরণ করা হয় সেক্ষেত্রে আমার ওপেনিং ইনভেন্টরির জন্য জার্নাল দিতে হবে, ব্রাঞ্চ ডেবিট, ব্রাঞ্চ ইনভেন্টরি ক্রেডিট। তারপরে লোড রিমুভের জন্য দিতে হবে ব্রাঞ্চ ইনভেন্টরি রিজার্ভ ডেবিট, ব্রাঞ্চ ক্রেডিট। আর ফর গুডস সেন্ট টু ব্রাঞ্চ দিতে হবে ব্রাঞ্চ ডেবিট, গুডস সেন্ট টু ব্রাঞ্চ ক্রেডিট। আর লোড রিমুভের জন্য দিতে হবে গুডস সেন্ট টু ব্রাঞ্চ ডেবিট, ব্রাঞ্চ ক্রেডিট। আর যদি আমরা গুডস রিটার্ন আসে তা গুডস রিটার্ন গুডস সেন্ট টু ব্রাঞ্চ ডেবিট, ব্রাঞ্চ ক্রেডিট। আর লোড রিমুভের জন্য ব্রাঞ্চ ডেবিট, গুডস সেন্ট টু ব্রাঞ্চ ক্রেডিট। আর ক্লোজিং ইনভেন্টরির জন্য ব্রাঞ্চ ইনভেন্টরি ডেবিট, ব্রাঞ্চ ক্রেডিট। আর লোড রিমুভের জন্য ব্রাঞ্চ ডেবিট, ব্রাঞ্চ ইনভেন্টরি সার্ভিস ক্রেডিট আর কি। আর এখানে তোমার যেটা করতে হবে যে ওপেনিং ডেবিট ক্রেডিটগুলো আগের মতোই হবে আর কি, যে কোনটা ডেবিট যাবে কোনটা ক্রেডিট যাবে সেটা আগের মতোই হবে। তারপরে বর্ধিত মূল্য শাখায় প্রেরিত পণ্যে নগদ মূল্য ধারে বিক্রয়কারী শাখার জন্য পৃথক আয় বিবরণী করার প্রয়োজন আছে, সেখানে পৃথকভাবে করতে হবে। আর অ্যানালিটিক্যাল যে পদ্ধতি আছে সেখানে ব্রাঞ্চ অ্যাকাউন্ট, গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট, ব্রাঞ্চ রিসিভেবল অ্যাকাউন্ট, ব্রাঞ্চ এক্সপেন্স অ্যাকাউন্ট, ব্রাঞ্চ ইনভেন্টরি অ্যাকাউন্ট, ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, ব্রাঞ্চ ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ব্রাঞ্চ ইনভেন্টরি ডেফিসিট অ্যান্ড সারপ্লাস। তারপরে ব্রাঞ্চ ডিসকাউন্ট, ব্রাঞ্চ ক্যাশ পেটি ক্যাশ, ব্রাঞ্চ ফিক্সড অ্যাসেট, এগুলো সব আলাদা করে কী করতে হবে, রাখতে হবে। আর এখানে জার্নাল যেগুলো লাগবে সেটা হচ্ছে একই রকম জার্নাল হবে মূলত, যে ফর গুডস সেন্ট টু ব্রাঞ্চ তাহলে ব্রাঞ্চ ডেবিট, গুডস সেন্ট টু ব্রাঞ্চ ক্রেডিট। আর লোড অন ব্রাঞ্চের জন্য গুডস সেন্ট টু ব্রাঞ্চ ডেবিট, ব্যাংক স্টক, ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট ক্রেডিট। আর এক্সপেন্সের জন্য ব্রাঞ্চ এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। আর রিজার্ভের জন্য ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট ডেবিট, গুডস সেন্ট টু ব্রাঞ্চ ক্রেডিট। আর ফর ক্যাশ সেলের জন্য ক্যাশ অর ব্যাংক ডেবিট, ব্রাঞ্চ ইনভেন্টরি ক্রেডিট। ফর ক্রেডিট সেলের জন্য ব্রাঞ্চ অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ব্রাঞ্চ ইনভেন্টরি ক্রেডিট। আর ফর গুডস রিটার্ন বাই কাস্টমারের জন্য ব্রাঞ্চ ইনভেন্টরি ডেবিট, ব্রাঞ্চ অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আর ফর ক্যাশ ফর অ্যাকাউন্ট রিসিভেবলের জন্য ক্যাশ ডেবিট, ব্রাঞ্চ অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আর ফর ডিসকাউন্টেড অ্যালাউড অ্যাকাউন্ট রিসিভেবলের জন্য ব্রাঞ্চ এক্সপেন্স ডেবিট, ব্রাঞ্চ অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তারপরে ফর অ্যাকাউন্ট রিসিভেবল ফর টার্নড ইনটু আনকালেক্টেবল ডেপসের জন্য সেটা হবে ব্রাঞ্চ এক্সপেন্স ডেবিট, ব্রাঞ্চ অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আর অ্যাবনর্মাল লসের জন্য অ্যাবনর্মাল লস ডেবিট, ব্রাঞ্চ ইনভেন্টরি ক্রেডিট। আর ফিক্সড অ্যাসেটের জন্য ব্রাঞ্চ ফিক্সড অ্যাসেট ডেবিট, ক্যাশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট। আর ডেপ্রিসিয়েশনের জন্য ব্রাঞ্চ এক্সপেন্স ডেবিট, ব্রাঞ্চ ফিক্সড অ্যাসেট ক্রেডিট। তাহলে এই জার্নালগুলো কী করা লাগবে, শিখতে হবে। এই জার্নালগুলো শিখলে যে কোনো অঙ্কই কী করতে পারা যাবে। আর আন্তঃশাখা যদি লেনদেন হয় সেটাও আলাদা করে অ্যাকাউন্টস করতে হবে। এবং যদি ফরেন শাখা থাকে সেই ফরেন শাখা আর জন্য লেনদেনের জন্য এটাকে লোকাল মুদ্রায় ট্রান্সফার করে তারপরে কী করতে হবে, ট্রানজ্যাকশনগুলো করতে হবে। তাহলে এই ছিল আজকের আলোচনা, আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।